Thank you and welcome back to our channel Special Science Classes. আজকে আমরা ক্লাস 10 এর গণিতের একটি সহজ এবং ইন্টারেস্টিং অধ্যায় দ্বিঘাত করণী কোয়াড্রেটিক সার্ড নিয়ে জানব। তো করণী কিভাবে আসলো? ক্লাস 9 এ যে নাম্বার সিস্টেম ছিল সেই নাম্বার সিস্টেম থেকে শুরু করে দ্বিঘাত করণীতে আসব, তারপরে দ্বিঘাত করণী থেকে সমস্ত বিষয়গুলি এক ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করব। খুব ইন্টারেস্টিং বিষয়। তো প্রথমেই যেটা জানাবো যে জিরো বা শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয়। জিরো কোনো স্বাভাবিক সংখ্যা নয়, ন্যাচারাল নাম্বার নয় জিরো। কেন? কোনো কিছু কাউন্ট করতে, কোনো কিছু গুনতে আমাদের যে সংখ্যাগুলোর প্রয়োজন হয়, টেবিলের উপর অনেকগুলো চকলেট রয়েছে, টেবিলের উপর অনেকগুলো বল রয়েছে, বা এই মুহূর্তে কতজন দর্শক তোমরা আমার ভিডিওটা দেখছো, এদেরকে কাউন্ট করতে গুনতে কোন সংখ্যাগুলো লাগে? অনেকগুলো চকলেট আছে, আমি গুনতে গেলে কি জিরো ফার্স্টে দরকার? যে মিছামিছি দিয়ে বলবো জিরোটা চকলেট, তারপরে বলবো একটা চকলেট, তারপরে দুটা, তারপরে তিনটা? না, জিরো দিয়ে শুরু হয় না, এক দিয়ে শুরু হয়। কাউন্ট করতে গেলে এক দিয়ে শুরু হয়। তো কাউন্ট করতে গেলে, গুনতে গেলে যে সংখ্যাগুলো প্রয়োজন সেই সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যেখানে জিরো নেই। জিরো স্বাভাবিক সংখ্যা নয়। তো প্রথমে আমরা জানবো সংখ্যার বাহার বা নাম্বার সিস্টেম। সেখানে রয়েছে প্রথমে স্বাভাবিক সংখ্যা। অতি সংক্ষেপে এখানে চলে আসব ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলা? গুনতে যে সংখ্যাগুলো লাগে 1 2 3 4 5 করতে 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 যত দূর দরকার, এর মধ্যে জিরো নেই। জিরো স্বাভাবিক সংখ্যা নয়। কিন্তু এই ঝুড়ির মধ্যে ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে ডিনোট করি, এর মধ্যে যদি জিরোকে নিয়ে আসি, জিরো সমেত এগুলা, তাদেরকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। কি সংখ্যা? অখণ্ড। সংখ্যা বা হোল নাম্বার ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। এরা তো থাকবেই, তার সঙ্গে যদি জিরো যোগ হয়ে যায়, তাহলে এগুলো হচ্ছে হোল নাম্বার। জিরো সমেত স্বাভাবিক সংখ্যা যোগ করলে হয় অখণ্ড সংখ্যা। কিন্তু দেখো এর মধ্যে এখনো ঋণাত্মক মানগুলো আসেনি। সংখ্যার বা মানে সমস্ত সংখ্যাকে আমরা এক সিস্টেমে নিয়ে আসবো। তো এর মধ্যে যদি ঋণাত্মক নাম্বারগুলোকে আমরা যোগ করি, তখন সেটা হয়ে গেল পূর্ণ সংখ্যা, ইন্টিজার। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, জেড দিয়ে চিহ্নিত করা হয়। কি আসবে? এর মধ্যে মাইনাসগুলোও ঢুকে যাবে। মাইনাসগুলোও অসীম থেকে শুরু করে, মনে করলাম যে -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 চলতে থাকবে। অসীম মাইনাস অসীম থেকে শুরু করে প্লাস অসীম পর্যন্ত জিরো সমেত, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ভালো করে দেখো, এখানে এখনো ভগ্নাংশ আসেনি। এর মধ্যে যখন ভগ্নাংশ এসে এই সংখ্যাটাকে আরো বড় বিস্তৃতি লাভ করাবে, তখন তাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, এর মধ্যে কি আসবে? ভগ্নাংশগুলাও এসে ঢুকবে। মানে মনে করলাম মাইনাস সমেত 5-এর 3, মনে করলাম 7-এর 2, বা মনে করলাম +3-এর 1, তারপরে মনে করলাম -4, মাইনাস প্লাস সব মিলে ভগ্নাংশ সমেত। এর মধ্যে -3 করতে করতে 0 1 2, 5-এর 2,
7-এর 3, 4 যা যা আছে সমস্ত ভগ্নাংশ টগ্নাংশ মিলে এখানে এদিকে মাইনাস রাখি, ওইদিকে প্লাসটা করি। এই সমস্ত ভগ্নাংশ টগ্নাংশ মিলে সমস্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা বা পি। অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারের সংজ্ঞা কি আমরা হয়তো পড়েছি বা জেনেছি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকুয়ালস টু 0। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, এটার মানে কি বাবা? এটার মানে হচ্ছে কিউ শূন্য হবে না। কিউ শূন্য হলে শূন্য দিয়ে ভাগ করা যায় না, কোনো কিছুকে অসংজ্ঞাত হয়, শূন্য দিয়ে ভাগই শুরু করা যায় না, তাই কিউ এর মান 0 হয় না। মনে রাখবে, কোনো ভগ্নাংশের নিচে 0 হতে পারে না, 0 দিয়ে ভাগ করা যায় না, সেটা অসংজ্ঞাত হয়ে যায়, সেটা অসীম হয়ে যায়। তো পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায়, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে স্যার 2 এর মধ্যে পি বাই কিউ কোথায় আছে? 2কে আমরা 2/1 লিখতে পারি। দেখো 2কে একজনের মধ্যে ভাগ করো তো 2 পেলো, তো 2/1 লেখা যায় 2কে লেখা যায় 2/1, 4কে লেখা যায় 4/1। এগুলো তো ভগ্নাংশ আছেই, পি বাই কিউ আকারে আছে, আমি দেখতেই পাচ্ছি। তো সমস্ত পূর্ণ সংখ্যা এবং সমস্ত ভগ্নাংশ একসঙ্গে যখন মিলল তখন হয়ে গেল মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ভালো করে বুঝে নাও, এতক্ষণ পর্যন্ত যতগুলা সংখ্যা নিয়ে আমি কথা বললাম সবারই নির্দিষ্ট মান আছে, কিন্তু এবার আমি যে কথাগুলো বলবো, যে সংখ্যাগুলোর কথা বলবো, তাদের নির্দিষ্ট কোনো মান নেই। তাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব নয়। তাদেরকে দশমিক ভগ্নাংশে বা এই সামান্য ভগ্নাংশে পরিণত করা যায় না। এর মধ্যে 7/7-এর 2, 3-এর 1 রয়েছে, এরা মনে করো যে দশমিক ভগ্নাংশ রয়েছে, 0.3, 0.5 এটাও রয়েছে। দশমিক ভগ্নাংশ বা এমনি ভগ্নাংশ সমেত পূর্ণ সংখ্যা সমস্ত মিলে হচ্ছে মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবার যাদের কথা বলবো তাদেরকে এইভাবে প্রকাশ করা যায় না, তাদেরকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। কিউ দিয়ে প্রকাশ করি, সরি ভুল বললাম, এটা কিউ দিয়ে প্রকাশ করি, এটা পি দিয়ে প্রকাশ করি। এটা পি দিয়ে প্রকাশ করি। অমূলদ সংখ্যা মানে কি? সোজা ভাষায় বলবে, বইতে লেখা আছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না ইত্যাদি ইত্যাদি, কিউ নট ইজ ইকুয়াল টু 0, পি বাই কিউ আকারে যে সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি না, ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি না, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। কিন্তু আসল কথাটা হলো, যে সংখ্যার নির্দিষ্ট কোনো মানই নাই, যে সংখ্যার প্রকৃত মান এখনো আবিষ্কার হয়নি, তাহলে সংখ্যা কি? হ্যাঁ, যেমন পায়ের কোনো নির্দিষ্ট মান আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি। পায়ের সঠিক মান আমি জানি না, তুমি জানো না, দুনিয়ার কেউ জানে না। কেন? পায়ের মান তো স্যার 22/7 না, এটা পায়ের সঠিক মান নয়, এটা কাছাকাছি মান, প্রায়। এটা হচ্ছে প্রায় মান। পাই বলতে কি? পাই বলতে যে কোনো বৃত্তের, ছোট বড় বৃত্তের পাই বলতে বোঝায় তার পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে পাই। একটা বৃত্ত অঙ্কন করো, ছোট বড় যা ইচ্ছা, তার পরিধিকে মাপো, তার ব্যাস দিয়ে ভাগ করো, সেই ভাগ কখনো মিলে না। তাই পায়ের সঠিক মান যদি বলতে চাই, তাহলে আমি এখানে একটা চিত্র দিতে পারি যে পায়ের সঠিক মান কত, 3.1459 করে চলতে থাকবে। প্রতি বছর মার্চ মাসের 14 তারিখে 1:59 মনে রাখার জন্য, প্রতি বছর মার্চ মাসের 14 তারিখে 1:59 পাই দিবস পালন করা হয়। পাই ডে রয়েছে। যাই হোক, আমি আলোচনা বাইরে চলে যাচ্ছি। তো পাইয়ের কোনো নির্দিষ্ট সঠিক মান আজও আবিষ্কার হয়নি, তাহলে তাকে পি বাই কিউ আকারে কি করে প্রকাশ করব?
যদি দশমিক ভগ্নাংশটা নিখুঁতভাবে পেতাম তাহলে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাম, দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে রূপান্তর করতে পারতাম, কিন্তু এর সঠিক মান পাওয়া যায়নি। √2, √3, √5 এদের সঠিক মান পাওয়া যায়নি। এমন কোনো সংখ্যা দুনিয়াতে নেই, এমন কোনো সংখ্যায় যার নির্দিষ্ট মান আমরা পাইনি, যাকে ওই সংখ্যাকে দিয়ে গুণ করলে, মানে দুবার গুণ করলে 2 আসবে। √9 মানে কি? কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে 9 হয়, তো 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, তাই √9 বলতে আমরা 3 লিখতে পারি, মানে 9 এর বর্গমূল 3। কিন্তু 5-এর বর্গমূল হয় না এমন কোনো সংখ্যা, দশমিক সমেত এমন কোনো সংখ্যা নাই যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে ডাইরেক্ট সমান 5 আসবে। ক্যালকুলেটরে যদি √5 এর মান বার করতে চাই, দশমিকের পরে অনেকগুলো সংখ্যা পাওয়া যাবে, ক্যালকুলেটর অতগুলো সংখ্যা নিতে পারবে না, তাই কিছু সংখ্যা বাদ দিয়ে দিবে, বাকিগুলোকে ডিসপ্লেতে ধরবে। আসলে √5 এর দশমিক সমন্বিত সঠিক মানটা আজও আবিষ্কার হয়নি, √3 দশমিক সমন্বিত সঠিক মানটা আজও আবিষ্কার হয়নি। ক্যালকুলেটরে যদি √3 আমরা মান বার করি, দশমিকের পরে 6-7টা ডিজিট থাকবে, তারপরে ডিজিটগুলো পাওয়া যাবে না। সেজন্য এদের সঠিক নির্দিষ্ট মান আজও আবিষ্কার হয়নি। এটাকে আমরা করণী বলবো না, কারণ এটার সঠিক মান আবিষ্কার হয়ে গেছে। এটাকে আমরা 3/1 পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তাই √9টা দেখতে করণী লাগলেও আসলে বাস্তবে সেটা করণী নয়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এরা অমূলদ সংখ্যা, পাই অমূলদ সংখ্যা, যাদের নির্দিষ্ট মান আজও আবিষ্কার হয়নি তারা হচ্ছে অমূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বার। এবার মূলদ অমূলদ সবাইকে যদি যোগ করি তাহলে পাবো আমরা কি? তাহলে পাবো বাস্তব সংখ্যা। মূলদ অমূলদ সবাইকে এক বস্তার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে পাবো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে রিয়াল নাম্বার ইকুয়াল টু পি প্লাস কিউ বা কিউ প্লাস পি। এই সমস্ত সংখ্যা গোটা দুনিয়ার সংখ্যাকে একসঙ্গে যোগ করে দিলাম, তাহলে পেলাম বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার, যাদেরকে নিয়ে আমাদের রিয়াল জীবনে কার্যকারিতা রয়েছে। হয়তো মিলাতে পারছি না, এর নির্দিষ্ট মান পাচ্ছি না, কিন্তু এই মানগুলো তো আমাদের ব্যবহার করতে হবে। সেজন্য √5কে আমরা কী করি? দশমিকে না লিখে √5 রাখি, মানে 5-এর বর্গমূল। মনে রাখবে, বর্গ মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে। ছোটো ক্লাসে পড়েছো যে মনে করলাম 4-এর বর্গ, 4 না লিখে লিখি 5-এর বর্গ। 5-এর বর্গকে এরকম লিখতে পারি 25, তাহলে এখান থেকে ওখানে যাই। তাহলে আমরা এমনও বলতে পারি যে বর্গের উল্টা হচ্ছে বর্গমূল, √25। বর্গ করলে বাড়ে, বর্গমূল করলে কমে, মূলে আসে, তো এটা হচ্ছে 25-এর বর্গমূল। এটাকে পাওয়ার আমি এরকমও লিখতে পারি, হাফ পাওয়ার ইকুয়াল টু 5। এটা হচ্ছে 25-এর বর্গমূল 5। কিন্তু যদি 5-এর বর্গমূল বলি, 5-এর বর্গমূল এটা হচ্ছে দ্বিঘাত করণী। কতই গুণ করলে 5 হয়, কতই আমরা জানি না। কতই গুণ করলে সেম দুটা সংখ্যা কত, যাদেরকে গুণ করলে 3 আসবে, যাদেরকে গুণ করতে পারলে 5 আসবে, নাই, এরকম সংখ্যা নির্দিষ্ট মান নাই। সেজন্য √5 আমরা করে রাখি, দ্বিঘাত করণী বা বর্গমূল বলতে পারি আমরা। ঘনমূল হয় যদি আমি বলি ঘনমূল 27, তাহলে কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 27 আসে? 3কে 3 গুণ করা 27, তাহলে এটা ঘনমূল হচ্ছে 3। কিন্তু যদি বলি আমরা যে 5-এর ঘনমূল কত, তাহলে 5-এর ঘনমূল নাই। তো যাই হোক, আমরা ঘনমূলে যাচ্ছি না, আমরা বর্গমূলেই থাকছি। আর বর্গমূলের এই জিনিসগুলোকে বলা হচ্ছে করণী। আর বাস্তব সংখ্যা করণী, পাই কিন্তু করণী না, পাই অমূলদ, এরাও অমূলদ, দুটো পাইও অমূলদ, এগুলোও অমূলদ, কিন্তু এরা করণী, পাই করণী না। তো যাই হোক, নির্দিষ্ট মান যাদের নেই, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যাদেরকে, তারা হচ্ছে অমূলদ সংখ্যা। আর বাস্তব সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা সমস্ত মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। এরপরে বড় ক্লাসে তোমরা এটাও জানবে যে আরও কিছু সংখ্যা রয়েছে যাদেরকে বলা হয় কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার। সেটা বড় ক্লাসে রয়েছে, ওগুলো আলোচনার বিষয় নয়।
তবুও যদি বলি যে এখানে একটা বিষয় বলা উচিত যে রুট 25-এর বর্গমূল অ্যাকচুয়ালি শুধু 5 হয় না, +-5 হয়। তো আমরা ধনাত্মক মানটাকে নিয়ে কাজ করব। রুট 25-এর বর্গমূল +-√5 হয়, তো আমরা ধনাত্মক বর্গমূল নিয়ে কাজ করব। কিন্তু যদি এরকম থাকে -4, তাহলে এর বর্গমূল আবিষ্কার হয় না। তখন কি করা হয়, ইমাজিনারি নাম্বার চলে আসে, মাইনাসকে লিখতে পারি আমরা i² × 2², সেখান থেকে 2i হবে বর্গমূল। আর বড় ক্লাসে রয়েছে, আজকের আলোচ্য বিষয় নয়। তো আমরা যদি বলি যে a আর b যোগ করলে কত হয়, এর উত্তর নেই, এর মান জানা নাই, বির মান জানা নাই। ঠিক সেরকম 5-এর যদি বর্গমূল করতে চাই, 5-এর বর্গমূল কত, 5-এর বর্গমূল করা যায় না। তাহলে কি করব, বর্গমূলের একটা চিহ্ন রয়েছে রুট, ওই চিহ্নটা দিয়েই রেখে দিই। এটাকে যেমন যোগ চিহ্ন দিয়েই রেখে দিলাম, ফাইনাল উত্তর নাই, মান জানি না যেহেতু। তো 5-এর বর্গমূল কত, √5 লিখতে পারি, কারণ এর নির্দিষ্ট মানটা আমাদের জানা নাই, সেজন্য √5 বলতে পারি। রুট বলতে কমিয়ে দেওয়া, কতই গুণ করলে 5 আসে। এবার √5 আর √5 যদি গুণ করি, তাহলে কি হবে, রুটের ভিতরে দুটো 5 চলে আসলো, বর্গমূল গুণ করলে ওই সংখ্যাটা থেকে পৌঁছাবে, 5 হবে। অথবা বলতে পারি √5-এর স্কোয়ার। এবার রুট বলছে কমিয়ে দাও, স্কোয়ার বলছে বাড়িয়ে দাও, সেজন্য এই 5-এর জায়গাতেই থাকবে, রুট আর স্কোয়ার বিপরীত ক্যান্সেল হয়ে যাবে, তাই 5 হবে। এবার করণী এমনও হতে পারে যে 3 + √5, তো এটা রুট মানে করণী মানে কি, এটা অমূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এর সঠিক মান জানি না। আর এটা কি, এটা মূলদ সংখ্যা, মূলদ অমূলদ মিলে যে সংখ্যাটা হলো, এই টোটাল সংখ্যাটাকে বলা হয় মিশ্র করণী। মিক্সচার আছে, মূলদও আছে অমূলদও আছে, সেজন্য কি বলা হয়, মিশ্র করণী। আর যদি শুধুমাত্র √5 বা √3 থাকতো, মনে করলাম √5, এটাকে কি বলা হবে, এটা হচ্ছে বিশুদ্ধ করণী বা শুদ্ধ করণী। এখানে কোনো মূলদ সংখ্যার জায়গা নাই, বিশুদ্ধ করণী, মূলদ সংখ্যা নেই এর ভিতরে, এটা বিশুদ্ধ করণী, এটা হচ্ছে মিশ্র করণী, কারণ মূলদ সংখ্যাও আছে অমূলদ সংখ্যাও আছে। √5 হচ্ছে অমূলদ। কিন্তু যদি বলি √25, এটা দেখতে করণী, বাট এটা করণী না, কারণ এর মান 5 হয়ে যায়, p/q আকারে প্রকাশ করা যায়। এই যে p এর মান 5, q এর মান 1। এবার আমরা জানবো সদৃশ করণী। কি করণী, সদৃশ, দেখতে একই রকম, সদৃশ করণী। সদৃশ করণী কোনগুলা, সদৃশ করণী মনে করো 3√2, 5√2, 6√2, বা মনে করলাম k√2। দেখো অমূলদ সংখ্যাটা একই রকম রয়েছে, √2, মূলদ সংখ্যাটা পাল্টাইছে কিন্তু অমূলদটা হচ্ছে সেম রয়েছে। তো এগুলো হচ্ছে সদৃশ করণী। আর অসদৃশ করণী যেগুলো ম্যাচিং না, অসদৃশ করণী মনে করলাম 3√5, তার সঙ্গে 5√6, তার সঙ্গে 7√8, তার সঙ্গে মনে করলাম অত না লিখি k√13। অসদৃশ করণী, দেখো রুট পার্টটা অমূলদ পার্টটা ম্যাচিং হয়নি, অসদৃশ করণী। এবার আমরা জানবো করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক, করণী নিরসন করা যায় যে উৎপাদকের মাধ্যমে। √3 এর করণীটাকে আউট করা যাবে কিভাবে, করণী নিরসন বলা যায়, নিরসন উৎপাদক। করণী নিরসন উৎপাদক কত, √3 রুট আউট হবে কি করে, আরেকটা √3 গুণ করো, রুট মানে কমে গেছে, আরেকটা রুট মানে কমে গেছে, এবার কমে গেছে গুণ করো, তো বেড়ে যাবে, মানে 3 আসবে। সেজন্য এর করণী নিরসন উৎপাদক হচ্ছে, করণী নিরসন উৎপাদক হচ্ছে √3 অথবা k√3। এটার সঙ্গে এটাকে গুণ করো, তাহলে 3 হবে, এটার সঙ্গে এটা রুট করো গুণ করো, এটার সঙ্গে এটাকে গুণ করলে কি হবে,
3কে, দেখো √3 গুণ করলে 3 হয়, বা √3 কে কে হচ্ছে মূলত সংখ্যা, কিন্তু কে হচ্ছে মূলত সংখ্যা, গুণ করলে 3কে হয়। তো করণী থাকলো রেজাল্টে। তো যার সঙ্গে এই করণী নিরসন উৎপাদককে এর সঙ্গে যাকে গুণ করলে করণী মরণী ধরণী সব পালাই যাবে, করণী থাকবে না আর, সেটা হচ্ছে করণী নিরসন উৎপাদক। এবার যদি মিশ্র করণী হয়, যে মনে করলাম 5 - 2√3, আচ্ছা 5 - √3 ধরো, বেশি জটিলতা গিয়ে লাভ নেই, বা প্লাস ধরো, এর করণী নিরসন উৎপাদক কি হবে? এটার সঙ্গে কত গুণ করলে করণী মরণী থাকবে না, এটাকে কি দিয়ে গুণ করলে করণী থাকবে না? 5 - √3, 5 - √3 দিয়ে গুণ করি, তা কি হবে? a প্লাস বি, গুণ করলে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 5 প্লাস √3 ইন্টু 5 মাইনাস √3 সমান কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার করলে 3 হয়ে যায়, 25 মাইনাস 3 ইকুয়াল টু 22। তাহলে একটা করণী, এটা মিশ্র করণী, অবভিয়াসলি মিশ্র করণী যদি থাকে তার করণী নিরসন উৎপাদক কত, চিহ্নটা পাল্টাই দিতে হবে একটা চিহ্ন, মাথায় রাখবে। এর আরও একটা হয়, কি হয়? এর আরও একটা করণী নিরসক উৎপাদক হয় -5 প্লাস √3, এটা দিয়ে গুণ করো, তাও হবে a প্লাস বি, a মাইনাস বি, তাও হবে করণী নিরসন হয়ে যাবে, করণী থাকবে না। বাট এটার করণী নিরসন উৎপাদক দুটো হবে, এটাও হবে, আর একটা কি লিখলাম ফার্স্টে, 5 - √3 হবে, দুটাই হচ্ছে করণী নিরসন উৎপাদক, এটার করণী নিরসন উৎপাদক। কিন্তু এটার অনুবন্ধী করণী কনজুগেট সাল্ড, অনুবন্ধী করণী এটার কোনটা? এটার অনুবন্ধী করণী হচ্ছে এমন একটা করণী যার সঙ্গে এটাকে যোগ করলেও করণী আউট হবে, গুণ করলেও করণী আউট হবে। ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলেও করণী আউট হচ্ছে, এটার সঙ্গে এটাকে যদি যোগ করি, যোগ করলেও করণী আউট হবে। 5 প্লাস √3, ওইদিকে ছিল 5 মাইনাস √3, তাহলে কত হচ্ছে? √3 প্লাস আর √3 মাইনাস প্লাসে কেটে যাচ্ছে, 10 হচ্ছে। তো কোনো একটা মিশ্র করণীর বা বিশুদ্ধ করণীর অনুবন্ধী করণী কনজুগেট সাল্ড এমন একটা করণী যাকে এটার সঙ্গে যোগ করো বা গুণ করো, করণী আউট হয়ে যাবে। তাই এটার সঙ্গে এটাকে যোগ করো, তো করণী আউট হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটাকে গুণ করো, তাও করণী আউট হচ্ছে। তাই এটা হচ্ছে করণী নিরসক উৎপাদক এবং সঙ্গে অনুবন্ধী করণী। কিন্তু এটাকে যদি এটার সঙ্গে যোগ করি তাহলে দেখো +5 -5 আউট হচ্ছে, করণীটা বাঁচে থাকছে, করণী বাঁচে থাকবে। তাই এটা করণী নিরসন উৎপাদক হলেও অনুবন্ধী করণী না, এটার অনুবন্ধী করণী এটা হবে না। কি হবে? এটা হবে, এটা মানেই তো এটা। √3 এর অনুবন্ধী করণী কত? -√3। দেখো, যোগ করলেও করণী আউট, গুণ করলেও করণী আউট। তাই অনুবন্ধী করণী হবে রুটের চিহ্ন পাল্টাই দিতে হবে। সহজ ভাষায়, সোজা ভাষায় অনুবন্ধী করণী মানে হচ্ছে রুটের চিহ্ন পাল্টাতে হবে। যদি থাকে মনে করলাম a√b, এর অনুবন্ধী করণী কে হবে? a মাইনাস √b। যদি থাকে √a প্লাস √b, এর অনুবন্ধী করণী কে? তাহলে যে কোনো একটা করণীর চিহ্ন পাল্টাও, -√a প্লাস √b অথবা +√a মাইনাস √b, এগুলো হচ্ছে অনুবন্ধী করণী। কিন্তু দুটারই যদি মাইনাস করি তাহলে হবে না, কারণ দুটাকে মাইনাস করলে কি হচ্ছে? এই চিহ্নটারই নেগেটিভ হচ্ছে। দুটাকে যদি মাইনাস করি, যে -√a মাইনাস √b, এটা কি এটার অনুবন্ধী করণী? না, এই করণীটা এই করণীর অনুবন্ধী না। কেন? মাইনাস কমন নাও, তো এটাই আসছে। এটা গুণ করলে কি, এটা আর এটা যোগ করলে
যোগ করলে তো 0 হবে, কিন্তু গুণ করলে দেখো করণী আউট হবে না, গুণ করলে করণী আউট হবে না। তাই অনুবন্ধী করণী মাধ্যমিকে ইম্পর্ট্যান্ট যে অনুবন্ধী করণীটি লিখো। তো অনুবন্ধী করণী মানে মাথায় রাখবে যে রুটের চিহ্ন পাল্টাবে শুধুমাত্র। যদি মিশ্র করণী থাকে রুটের চিহ্ন পাল্টাবে শুধুমাত্র, পাল্টাবে মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যদি দুটা রুট থাকে করণীতে, তাহলে যে কোনো একটা রুটের মান পাল্টাবে অনুবন্ধী করণী পাওয়ার জন্য। তাহলে আমরা যেটা জানলাম যে যদি a প্লাস রুট বি হয় একটা করণী, কি করণী? মিশ্র করণী, তবে এর অনুবন্ধী করণী কি হবে? অনুবন্ধী বা পূরক করণীয় বলে, নিশ্চয়ই বলতে পারবে। পূরক করণী হবে a মাইনাস রুট বি, কারণ দেখো এটার সঙ্গে এটা গুণ করো তাতেও করণী আউট হবে, এটার সঙ্গে এটাকে যোগ করো তাতেও করণী আউট হবে। যোগ করলে হবে 2a আর গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস বি। আর এটার যদি বলে যে করণী নিরসক উৎপাদকটা কত, করণী নিরসক উৎপাদক যদি বলে তাহলে a মাইনাস রুট বিও হয় এবং মাইনাস a প্লাস রুট বিও হয়। করণী নিরসক উৎপাদক এটা ঠিক সেরকম যদি বলি √5 এর পূরক করণী কত বা অনুবন্ধী করণী কত, তাহলে কি হবে? মাইনাস √5। দেখো গুণ করলো তো -5 হবে, যোগ করো তো 0 হবে, করণী থাকবে না। পূরক করণী বা অনুবন্ধী করণী মানে যোগ করলেও করণী আউট, গুণ করলেও করণী আউট। আর যদি বলে করণী নিরসন উৎপাদক, বেটার করণী নিরসক উৎপাদক, তাহলে কি হবে বলো তো? তাহলে হবে জাস্ট k√5 প্লাস মাইনাস যা ইচ্ছে দিতে পারো, বা শুধু √5 বলতেও পারো বা -√5 বলতে পারো। এটার সঙ্গে দেখো -√5 গুণ করো তাহলেও হবে, +√5 গুণ করো তাও হবে, মানে প্লাস -√5। এটা করণীয় উৎপাদক। বা একটা মূলত সংখ্যাও দিতে পারো পাশে, যে প্লাস মাইনাস k√5, এগুলো হচ্ছে করণী নিরসক উৎপাদক। মানে করণী থাকবে না, গুণ করলে শুধুমাত্র। করণী নিরসক উৎপাদক মানে যে উৎপাদক দিয়ে গুণ করলে করণী আউট হবে। আর অনুবন্ধী করণী মানে যে করণীর সঙ্গে যোগ করলেও করণী আউট, গুণ করলেও করণী আউট। আর এটা করণী নিরসক উৎপাদক মানে গুণ করলে করণী আউট, যোগের গল্প নাই। এবার আমরা একটা অঙ্ক তুলে নিয়েছি মাধ্যমিকের গণিত বই থেকে, যে এটা সরলীকরণ করতে বলেছে। তো একটা পাঠকে তুলে নিলাম, এবার হরের করণী নিরসন করব। কি করব? অনুবন্ধী করণী দিয়ে গুণ করলাম। যে কোনো ভগ্নাংশকে, এটাও তো একটা ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশকে হরের যেটা চেহারা রয়েছে তার অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করলাম। উপর নিচে গুণ করলে মানটা সমান থাকে। এবার নিচেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার, তার মানে 3 - 6, উপরে যা ছিল তাই। 3 - 6 মানে -3। এই 3-এর সঙ্গে 3 কাটা গেল, মাইনাসটা উপরে সবার সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস গুণ হলে -√2 আর √3 গুণ করলে √6 হয়। রুটে রুটে গুণ করলে রুটের ভিতরে চলে যায়। √2 আর √6 গুণ করলে √12 হয়। এইবার মাথায় রাখবে √12কে আমরা এটা লিখতে পারি। যদি ভেঙে বলি তো √12 মানে হচ্ছে 2 × 2 × 3, 2 দুবার হচ্ছে। রুটের ভিতরে যদি দুবার গুণ থাকে সেম সংখ্যা, ওটা বাইরে বেরিয়ে আসে। বা বলতে পারি √12 মানে হচ্ছে 4 × 3, 4-এর রুট তো 2 হয়, তো বাইরে গেল। 3-এর রুট পেলাম না, তাই ভিতরে থেকে গেল। তো এটার ফাইনাল উত্তর এটা হলো। অনুরূপে সেকেন্ড পার্টের ফাইনাল উত্তর এটা, থার্ড পার্টের ফাইনাল উত্তর এটা। এবার কি করবো আমরা? ফাইনাল মান এখানে বসাবো। এটার মান কত পেয়েছি? -√6 + 2√3, -√6 + 2√3। এটার মান কি পেয়েছি? -2√3 + 3√2। না, এটা তৃতীয় অংশ, সেকেন্ড অংশ। 3√2 - √6, মাইনাস দিয়ে গুণ করবো, যে মাইনাস চিহ্ন আছে। তাহলে এটা যে -3√2 মাইনাস মাইনাসে প্লাস √6। আর এই লাস্ট থার্ড অংশের মান কত পেয়েছি? -2√3 + 3√2, -2√3 + 3√2। এই সমস্ত অঙ্কের বেলায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সব
অংশ কেটে যায়, -√6 +√6 +2√3 -2√3 -3√2 +3√2 = 0। তো এরকম ক্ষেত্রে বেশিরভাগ অংশ কেটে গিয়ে শূন্য আসে বা কাছাকাছি একটা সুন্দর জেনুইন মান আসে। মাধ্যমিক গণিত বই থেকে আমরা দুইটি অঙ্ক তুলে নিয়েছি, বেশ ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আছে x = এটা আর xy = 1 হলে দেখাও যে এটা = 12/11। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে x এর মান দেওয়া আছে √7 + √3 / √7 - √3 xy 1। তো xy যদি 1 হয়, দেওয়া আছে xy = 1, তাহলে x এর মান দেওয়া আছে, তো y এর মানটা আমাদের দেওয়া নাই, বার করে নেব। y এর মান কি হবে 1/x। 1/x মানে কি, x এর যা মান তার উল্টা। 1/x মানে x এর মানটা উল্টে দাও, তাহলে এটা হবে উল্টা করে দেবো। উপরে চলে যাবে √7 - √3 / √7 + √3। 1/, এটা তো উল্টে গেল, নিচের ভগ্নাংশটা উল্টে গেলে মাইনাসটা উপরে চলে যাবে, প্লাসটা নিচে চলে আসবে। অতএব x + y বার করতে হবে। এই সূত্রের মধ্যে x + y আসবে। x + y যদি করি তাহলে √7 + √3 / √7 - √3, এখানে উল্টো করে লিখব। এবার লসাগু যদি করি, দুটো লসাগু কি, দুটোর গুণফল। গুণফল মানে √7 এর স্কোয়ার - √3 এর স্কোয়ার। উপরে এটা হোল স্কোয়ার চলে আসবে, কোনাকুনি গুণ করো। √7 + √3 হোল স্কোয়ার +√7 - √3 তার হোল স্কোয়ার। কত হচ্ছে, নিচে 7 থেকে 3 বিয়োগ মানে 4, স্টেপ জাম্প করে করছি। a + b হোল স্কোয়ার + a - b হোল স্কোয়ার। 2ab প্লাস আর 2ab মাইনাসটা কাটা যাবে, স্কোয়ারগুলো থাকবে ডবল হবে। 2 × 7 + 3 থাকবে। 7 × 3 = 10, 2 × 20, 20/4 মানে 5 উত্তর। কিসের, এটার উত্তর 5 আসলো। এবার আমরা যাব এটার মান বার করব। অতএব বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, x² + xy + y² হোল ডিভাইডেড বাই x² - xy + y²। কি করব, x² + y² সূত্র ফেলবো আমরা, মান নির্ণয়ের সূত্রটা। x + y হোল স্কোয়ার -2xy, এটা x² + y² সূত্র, সঙ্গে +xy ছিল যেটা, ওটা পাশে থাকলোই। নিচেও তাই, x + y হোল স্কোয়ার -2xy, x² + y² সূত্র, আর 2xy ছিল মাইনাস দেওয়া, ওটা -xy ছিল, -xy এটা থাকলো। তাহলে কি হচ্ছে, এখান থেকে এখানে নিয়ে আসলাম x + y হোল স্কোয়ার। x + y এর মান কত, 5, তাহলে 5 এর স্কোয়ার -2xy আর +xy আর -2xy, তো -xy হচ্ছে, -xy এর মান কত, 1, -1। আর নিচে x + y হোল স্কোয়ার মানে 5 এর স্কোয়ার, যার মানটা বসাচ্ছ। আর -2xy - xy, এখানে দুটা xy, এখানে একটা xy মাইনাস, এতে তিনটা xy মানে 3 × 1 = 3। 25 থেকে 1 বাদ দিলাম মানে 24, 25 থেকে 3 বাদ দিলাম মানে 22, তাহলে হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করো, 12/11 = রাইট হ্যান্ড সাইড, মানে প্রুভড। অতি সহজ, প্র্যাকটিস করলে কঠিন নাই। এবার x এর মান নির্ণয় করব, এখানে এটার মান দেওয়া আছে। এখানে দেখো এগুলোর ক্ষেত্রে যেহেতু করণী মানে তো রুট, তাই স্কোয়ার করার জন্য দেখবে প্লাস মাইনাসের খেল খেলবে, মানে a + b × a - b এই টাইপের এনে করণী মরণীগুলোকে আউট করে আমরা অঙ্কটা করব। তো কি করব, এটার সরল ফল 14, মানে এটা = 14। তো আমরা এটাকে আগে সরল করি। x প্লাস, আচ্ছা বেশি লিখে লাভ নেই, এখান থেকে শুরু করি। এটাকে আমরা কি করব, নিচেরটাকে লসাগু করব। তো লসাগু কি হবে, একটা প্লাস একটা মাইনাস আছে, দুটোর গুণফল। তাহলে x² - x² - 1 তার হোল স্কোয়ার হচ্ছে লসাগু। কোনাকুনি গুণ করব, তাহলে x + x² - 1 তার হোল স্কোয়ার, ও স্কোয়ার নাই তো, প্লাস এই কোনাকুনি গুণ করলে x - √x² - 1 তারও হোল স্কোয়ার। এটাকে যদি লসাগু করি,
হরের গুণফলটাই হচ্ছে লসাগু। লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা বাঁচে, এটার সঙ্গে এটা গুণ, মানে কোনাকুনি গুণ করে দিতে হয় এক্ষেত্রে। উপরে কি বসাবো সেটা কোনাকুনি গুণ করে বসিয়ে দাও। এবার এখানে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কী হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে এক্স স্কোয়ার, আর আন্ডার রুটের স্কোয়ার করলে রুট আর স্কোয়ার বিপরীত কেটে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে গেল। এবার উপরে কি থাকলো 2 এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে এক্স স্কোয়ার বাদ গেল, 1 হলো, মানে কিছু নাই। এটা হচ্ছে উত্তর। এটা ইকুয়াল টু কী দেওয়া আছে প্রশ্ন অনুসারে? এটা সমান 14 দেওয়া আছে নাকি? হ্যাঁ 14। প্রশ্ন অনুসারে 2 ইন্টু 2 এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 14, তাহলে 2 এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7, তাহলে 2 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। 8কে 2 দিয়ে ভাগ করলাম, और x इज इक्वल टू प्लस माइनस 2, रूट 50 और रूट 18। এরা সদৃশকরণে কি সদৃশকরণে না? কি করব আমরা? আগে 50কে ভাঙাবো, উৎপাদকে 5 গুণন 5 গুণন 2, 5 5 25, 2 50। এবার দুটো 5 আছে করণের ভিতরে, রুটের ভিতরে, একটা 5 হয়ে বাইরে বেরিয়ে গেল। দুটো 5-এর বিনিময়ে আমরা একটা 5 করে বাইরে বার করে নেব, যার জোড়া নেই সে ভিতরে পড়ে থাকবে। 5√2, এটার মান হচ্ছে 5√2। এটাকে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 2। এবার 3-এর জোড়া পেয়ে গেছি, এক জোড়া থেকে একটা বেরিয়ে গেল বাইরে, √2 হয়ে গেল। এবার দেখো এটার যে অমূলদ সংখ্যা, এটার যে অমূলদ সংখ্যা করণী সেটা সেম, তো অতএব হচ্ছে এরা সদৃশকরণ। এবার এরকম অঙ্ক থাকে অনেক সময় যে √15 প্লাস √3 এটা বড় না √14 √13 প্লাস √5 এটা বড়? কোনটা বড়? আপাত দৃষ্টিতে মনে হবে 15 আর 3 18, 13 5 18, কে বড়? তখন করব কি আমরা হোল স্কোয়ার করে দিয়ে এদের মান বার করব। স্কোয়ারে তারই মান বেশি হবে যেটা বড় ছিল, তাই তো? বড়র স্কোয়ার বেশি বড় হয়, ছোটর স্কোয়ার ছোট হবে। যেটা যদি স্কোয়ার করি তাহলে a স্কোয়ার মানে 15, b স্কোয়ার মানে হচ্ছে 3, 15 3 18 প্লাস 2ab, 2 রুট 15 3 45। এটা যদি করি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 13 5 18, আর 2ab 2ab 13 5 65। তাহলে এটার উত্তর আসছে 18 প্লাস 2 রুট 65, আর এটার উত্তর আসছে 18 প্লাস 2 রুট 45। 45কে আমরা বার করতে পারি, দরকার নাই, আমরা ম্যাচিং করবো। এখানেও আছে 18, এখানেও আছে 18, এখানেও আছে 2, এখানেও আছে 2, এখানে আছে 45, এখানে আছে 65। কে বড় হলো? 65 বড় 45-এর চাইতে, তো এটা বড় মানে টোটালটা বড়। টোটালটা বড় কেন? এটা বড় ছিল ওই জন্য, তাই √13 প্লাস √5 হচ্ছে বড়। তো যাই হোক, আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ।